আওয়ামী লীগকে মাঠে নামার সমস্ত যে বাধা, সেসবগুলোকে আপনি আইনি বাধা দূর করে এই নির্বাচন স্বীকৃতি পেতে পারে না। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অনেক গণতান্ত্রিক দল, বহু গণতান্ত্রিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করতেই পারেনি। আর আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ রেখেই নির্বাচন হয়েছে, যেটা বাংলাদেশের, আমি যদি কনজারভেটিভলি বলি, তাহলে হবে 40% ভোটারদের তাদের পছন্দের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন করা হয়েছে। সেখানে তারেক রহমানকে যদি এই যে তিনটি জিনিস দেখালাম, যেটা দৃশ্যমান তিনটি পদ, তিনটি সরকারি জায়গা, তার বাইরে কি আরো অন্যান্য জায়গায় আমি বলবো এই ট্রাইব্যুনাল সহ বিভিন্ন জায়গায় যে এই মব সম্রাট ইউনূসের লোক এখনো বিদ্যমান, তাতে কি আইনের শাসন আসলে উনি ফিরিয়ে আনতে পারবেন? যদি না ফিরিয়ে আনতে পারেন, তাহলে তাদের দ্বারাই, এই ইউনূস এবং জামায়াতে ইসলামী শিবির গং দ্বারাই, কারণ তারা কিন্তু এখন প্রতিনিয়ত এই আঙ্গুল তুলে বলছে আমাদের এক আঙ্গুলের ইশারায় নাকি আবার এই সরকারের পতন হবে। এটা আমরা যদিও এটাকে কেউ কেউ হয়তো বা হাস্যরস করে আমরা উড়িয়ে দিতে পারি, কিন্তু এটা সিগন্যাল কিন্তু ডেঞ্জারাস, যে ইউনূস সরকারের সময়ের তিনজন ব্যক্তি এই সরকারের অংশ। পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইউনূস সরকারের অংশ ছিলেন, ইউনূস সরকারের প্রধান আইন কর্মকর্তা, এখন আইনমন্ত্রী এই সরকারের, হ্যাঁ, এই ধরনের, এবং ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব, বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব। এই যে তিনটি জায়গায় ইউনূস নিজে অবস্থান করছেন, উনি নিয়ন্ত্রণ করছেন বাইরে থেকে, এবং তিনটি জায়গা খুব ইম্পর্টেন্ট: আইন মন্ত্রণালয় এবং যেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। তো অতএব আমরা কি আসলে তারেক জিয়াকে, যে এভাবে বলবো, বলাটা আমরা খুব সতর্কভাবে শব্দগুলো চয়ন করার চেষ্টা করছি, জনগণ কি উনাকে ম্যান্ডেট দিয়েছে? এক পেশে হবে যদি বলি যে না, ওনাকে জনগণ ম্যান্ডেট দেয়নি, তারেক রহমানের চেয়ে অনেক বেশি হবে। অতএব যারা রাস্তায় এখনো বলছে যে আমাদের আঙ্গুলের ইশারায় এই সরকার পড়ে যেতে পারে, অতএব তারেক রহমানকে সতর্ক থাকা প্রয়োজন যে আপনাকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে উইদিন নো টাইম, আমি বলছি ইতিমধ্যে লেট, আওয়ামী লীগকে মাঠে নামার সমস্ত যে বাধা, সেসবগুলোকে আপনি আইনি বাধা দূর করে বলতে হবে এই দেশ সকলের। ডক্টর ইউনূসের অসাংবিধানিক সরকার বাংলাদেশের সমস্ত সিনিয়র সাংবাদিক, সমস্ত সিনিয়র সামাজিক কর্মী, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, তাদেরকে জেলে পুরে রেখেছেন 18 মাস ধরে। এবং কিছু কিছু মাধ্যমে আমরা, ভেরিফাইড মাধ্যমে আমরা জানি যে তাদেরকে কিভাবে জেলখানার ভিতরে অত্যাচার করা হচ্ছিল, এবং তাদের একটা মেটিকুলাসলি ডিজাইনের যে লাস্ট পার্টটুকু এখনো বিদ্যমান, সেটা ছিল নির্বাচনে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসিয়ে 24 ঘন্টার ভিতরে, বা যারা বাংলাদেশের ইসলাম তথা সাম্যবাদের কথা বলছি না, আমি বলছি যে বাংলাদেশের মৌলিক বিষয়, যে দেশ সকলের, নট অনলি একটা পার্টিকুলার ইসলামিক গোষ্ঠীর বলছি, সেই সেকুলারিজমের পক্ষের সকল মানুষকে তারা হ্যাং করবে। আমি স্পেশালি কয়েকজনের নামও বলতে পারতাম, কিন্তু এখন আর বলছি না। অতএব আমরা অপেক্ষা করেছিলাম যে তারেক রহমান ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আইনের শাসনের বলবৎ করার প্রক্রিয়ায় উনি 18 মাস ধরে যারা বিনা বিচারে আটক, তাদেরকে বিচারের আওতাধীন আনবেন। এর অর্থ হলো যে কোর্টে নিয়ে আসবেন, তাদের জামিনের আবেদন বা বেইল আবেদনের শুনানি হবে, এবং সেখানে বেইল হবে। কারণ একজন সাংবাদিক, একজন রাজনৈতিক কর্মী, একজন সামাজিক কর্মী, তারা কখনই খুনের মামলার আসামি, এটা খুবই অপ্রত্যাশিত। আমরা জানি যে একজন মনস্টার সরকারের পক্ষে সকল কিছুই সম্ভব ছিল। এখনো পর্যন্ত আমরা সেই ট্রানজিশনের পর এখনো
তেমন কোনো বড় পরিবর্তন দেখতে পাচ্ছি না। কিন্তু এটা এখন আমি এই সরকারের মানে বর্তমান যে সরকার বিদ্যমান বাংলাদেশে, এই সরকারকে আরো আমি সময় দিতে চাই। আমি দস্তগীর জাহাঙ্গীর আরো একটু সময় নিয়ে কথা বলতে চাই, এই কারণে যদিও একদম প্রত্যুষে আমরা দেখতে পেলাম যে অ্যাকশনগুলো ওনারা প্রথম নিয়েছেন তার একটি অ্যাকশনও গণমানবের পক্ষে নয়, আইনের শাসনের পক্ষে নয়, এবং মুক্ত কণ্ঠের পক্ষে নয়, প্রেস ফ্রিডমের পক্ষে নয়, সমস্তই। কিন্তু এর অর্থ আমরা নিরাশ না হয়ে আরো অন্তত পক্ষে আরো কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। তার সাথে সাথে আমি বলবো যে মব কালচার, যেটাকে আমরা কালচার শব্দটাকে অপমান করা হয়, যে ঘৃণ্য ব্যবস্থা তৈরি করেছেন মব সম্রাট ডক্টর ইউনূস, সেটার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে একজন নবনির্বাচিত এমপি, যিনি যার বলবো এভাবে বলবো যে নবনির্বাচিত, তারপর উনি বাংলাদেশের একজন নারী, এবং সেই সাথে ওনার রাজনৈতিক পরিবার থেকে তিনি এসেছেন। তার সেই রাজনৈতিক পরিবার বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে স্বাধীনতা সংগ্রামের সমস্ত ইতিহাসের সাথে যুক্ত। অতএব তার উপর যে মব আক্রমণ করা হলো বা এই সন্ত্রাসী আক্রমণ করা হলো 21-এর প্রহরে, সেটা আর আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এই সরকার হয়তোবা ইউনূস এই সরকার বললে আমি তাকে কিন্তু আসলে দিচ্ছি না, মানে স্বীকৃতি দিচ্ছি না। ইউনূসের অসাংবিধানিক সরকারের পথেই কি হাঁটছেন? কিছুদিন আগে দেখবেন হাসনাত আব্দুল্লাহ কালাপাঠা, সে বলেছে যে এই যখন গ্যাসের দাম 800 টাকা একটা সিলিন্ডার থেকে বেড়ে 3000 টাকা হয়ে গেল, তখন বলেছে এইটা সম্ভব না, কেউ করতে পারবে না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা তো এটা করে দেখিয়েছেন আমাদেরকে, তাই না? এটা আমরা সবাই জানি যে গ্যাস সিলিন্ডারের দাম কত ছিল। সুতরাং একজন নারী, একজন মা, একজন বোন, সে সবকিছুই পারে। আপনারা পারেন না, আপনাদের ব্যর্থতা, পুরুষ হয়ে এই ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। এখন বাংলাদেশে দেখতে হবে যে 2009 সালে যখন বঙ্গবন্ধু কন্যা দ্বিতীয়বার ক্ষমতায় গ্রহণ করেন, তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 3200 মেগাওয়াট। আমি আবার বলছি 3200 মেগাওয়াট। সেইটা থেকে উনি দেখলেন, ওই যে বললাম লং টার্ম শর্ট টার্ম করতে একটা পাওয়ার প্ল্যান্ট বিল্ড করতে 5 থেকে 6 বছর লেগে যায়। আপনি যেদিকে যান না কেন, সেটা কোল প্ল্যান্ট হোক, নিউক্লিয়ার প্ল্যান্ট হোক, অন্য প্ল্যান্টই হোক না কেন, সেই জন্য শর্ট টার্ম। তার মানে কি, আপনার ডিজেল জেনারেটর বসাতে হবে, অথবা গ্যাস টারবাইন, কুইক গ্যাস টারবাইন বসালে, সিঙ্গেল সাইকেল, সেইটা বসালে খুব কুইক করতে পারেন। তো সুতরাং সেই দিকে উনি হাত দিলেন এবং সেইটাকে উনি 32,000 মেগাওয়াট করলেন। উনি যেদিন ক্ষমতা ছেড়ে দেন, এর বাইরে মাতারবাড়ি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আপনার যেটা সুন্দরবনের পাশে সেইটা বাদ আছে, সেটা ছাড়া দেখেন 32,000 কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন। যার কারণে প্রতিটা অঞ্চলে, প্রতিটা বিভাগে, দেখেন আগে যেটা বিভাগগুলি ছিল, একটা ইপিজেড হয়েছে না কিছুদিন আগে। এই তারেক রহমান বাংলাদেশ সম্পর্কে না জানার অর্থ কোথায় এসে দাঁড়ায়। কুমিল্লা একটা বক্তব্যে বলেছিলেন এইখানে আমি একটা ইপিজেড করব। উনি জানেনই না যে এখানে একটা ইপিজেড আছে, সেখানে 20,000 থেকে 25,000 শ্রমিক কাজ করে। মানুষ বিদেশে যায়, এনলাইট হয়, অন্যদের সঙ্গে মিশে তথ্য সংগ্রহ করে, তারপরে বক্তব্য দেয়। কিন্তু উনি কোনো কিছু জানেন না। ওনার যোগ্যতা দেখেছেন আপনারা, নির্বাচনী ইশতেহারে দিয়েছেন। সুতরাং এর বাইরে দেখেন, আজকে যে মেট্রো রেলটা চালু হয়েছে, যদি বিদ্যুৎ না থাকতো তাহলে এই মেট্রো রেল চলতে পারতো না। আপনি মনোরেলে যাবেন, সেখানেও বিদ্যুতের দরকার। সুতরাং যতগুলি ইপিজেড হয়েছে, বিকজ অফ এই বিদ্যুৎ সেক্টরে হিউজ ইমপ্রুভমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট হয়েছে। দেখেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একটা সফল প্রজেক্ট। এই প্রজেক্ট যখন চালু, উনি ক্ষমতা হস্তান্তরের আগে পর্যন্ত যে চালু হয়ে যাবে, তখন এআইএ
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কমিশন, যেটা তারা এই তদারকিটা করে, যে তারা বিভিন্ন জায়গায় কোথাও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলে ওইটা ইনভেস্টিগেশন করে। তো যার জন্য বাংলাদেশে ওরা আসলো, এবং বাংলাদেশে প্রতিটা দেশেই দেখবেন নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন আছে একটা, তারা সব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলি তদারকি করে। তো বাংলাদেশে এটা করে অ্যাটমিক এনার্জি কমিশন। সুতরাং তখন অ্যাটমিক এনার্জি ওদেরকে ডাকলো, এবং ডাকার পরে তারা একটা তদন্ত রিপোর্ট দিল, বলল যে এই সেক্টরে তাদের ইমপ্রুভমেন্ট দরকার, বিশেষ করে সেফটি অ্যান্ড ফায়ার, দুইটা দিচ্ছে, এবং যার জন্য প্রায় $1 বিলিয়ন ইকুইপমেন্ট দরকার এটাকে ঠিক করার জন্য। এই গুলা শিপমেন্টের মানে আপনার যদি কার্গোতে আসে তারা অনেক সময় লাগে, যার জন্য প্লেনে এইগুলিকে আনা হলো। এবং আমরা দেখলাম গত ইনুস মবের জনক, খুনের জনক ইনুস, এইটা এয়ারপোর্টের যখন পৌঁছালো, কার্গো ওখানে আগুন ধরলো এবং পুড়ে শেষ হয়ে গেল। ওখানে দমকল বাহিনী ছিল এটাকে নেভানোর চেষ্টা করেন। $1 বিলিয়ন ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেল। এই প্রজেক্টের কাজটা পিছিয়ে দেওয়া হলো, কারণ এই প্রজেক্টটা সফল প্রজেক্টে বিফল করার একটা চক্রান্ত। আপনি দেখবেন আজকে ডেইলি স্টার খুললে দেখবেন যে লেখা আছে যে তৃতীয় টার্মিনাল, যেটা বঙ্গবন্ধু কন্যার আরেকটা সফল প্রজেক্ট, এই প্রজেক্টটা উদ্বোধন করবেন তারেক রহমান। তারা কিন্তু ক্রেডিট নেবে। বাংলাদেশের যত অবকাঠামো উন্নয়ন হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যা হয়েছে, আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে আপনারা যতই বলেন ফ্যাসিস্ট, কিন্তু এটার নাম বাংলাদেশ থেকে মুছতে পারবেন না। কারণ ঢাকা শহরে প্রতিটা জায়গায় শেখ হাসিনা বার্ন ইউনিট। আপনি যখন ঘরের থেকে বেরোবেন, এটা করে কি, ঘরে বসে বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট। যখন ঘর থেকে বেরোয় মেট্রো রেলে উঠে, তখন বলে আগেই তো ভালো ছিলাম। অথবা যখন এলিভেটেড এক্সপ্রেসে ওয়ে উঠে, তখন বলে আগেই ভালো ছিলাম। তারেক রহমান আরো একটা কথা বলেছেন কয়েকদিন আগে, বলেছেন যে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা ঠিক হয়নি, কারণ এইটা মাত্র 26% মানুষ ব্যবহার করে। তা আমার প্রশ্ন ওনার কাছে, এক নাম্বার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা বুয়েট নামে পরিচিত, সেইটা কত ভাগ মানুষ ব্যবহার করে? 0.7% মানুষ হতে পারে, এর চেয়ে বেশি তো না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা অক্সফোর্ড নামে পরিচিত, এবং বুয়েট যেটা, সেটাকে বন্ধ করে দেন। ওনার কথাই যদি আমি মেনে নেই, ওনার যুক্তিতে যদি মেনে নেই, তাহলে তো এইগুলি বন্ধ করে দেওয়া উচিত। এগুলো তো মাত্র 1% মানুষও ব্যবহার করে না। জি ভাই, আমার প্রশ্ন, আমি জানতে চাইছিলাম সেটা হচ্ছে, ধরে নেন ক্ষমতায় যাবার জন্য নানা ধরনের কথা উনি বলেছেন, এখন তো উনি ক্ষমতায় চলে গেছেন, এবং উনি মুক্তিযুদ্ধকে আফল করার চেষ্টা করেছেন একদম শেষের দিকের ক্যাম্পেইনে। এখন যে উনি চলে গেছেন, এখন যে উনি এই 3টা বিষয় নিয়ে কাজ করবেন, 3টা সেক্টরে উনি গুরুত্ব দিবেন, তার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, এই সরবরাহটা আপনি কিভাবে দেখতেছেন, উনি কিভাবে করবে? আমরা তো আদানি থেকে আমি জানি যে আমরা বিদ্যুৎ আদানি, তার মানে নতুন প্রজেক্ট হাতে নিতে হবে। যে বললাম যে শর্ট টার্ম, যেগুলিকে আপনার একটা রিজার্ভ দরকার। একটা প্ল্যান যদি কোনো কারণে ট্রিপ করে, তার মানে আপনার অন্য একটা শুরু করতে হবে। তার মানে আপনার 30% রিজার্ভ থাকতে হবে। প্রতিটা দেশে একটা রিজার্ভের অংশ থাকে 30%। আপনার যেগুলি, তার মানে নতুন প্রজেক্ট হাতে নিতে হবে, যেটা বিল্ড করতে হবে, যাতে আপনার নতুন এক্সট্রা পাওয়ার থাকে, যাতে আপনার ইম্পোর্ট না করতে হয়। আদানি থেকে বলেন, যে কোনো জায়গা থেকে ইম্পোর্ট, আদানিকে দিয়ে এই প্ল্যানটা করানো হয়, যে যাতে বাংলাদেশের এই বিদ্যুৎ সমস্যা না হয়। কারণ প্রতিটা জায়গায় যদি দেখেন, এই যে মেট্রো রেলের সঙ্গে যদি মনোরেলের কথা আসছে একটি, আবার নতুন 2টা লাইন মেট্রো রেলে যুক্ত করা হবে, যুক্ত করা তার বলা হচ্ছে তার ব্যয় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আগে যে বলা হয়েছে দুর্নীতি হয়েছে, তাহলে দুর্নীতি হলে তার ব্যয় অর্ধেক ছিল কিভাবে, অর্ধেকের কম ছিল কিভাবে? এখন দুর্নীতি বেশি হবে, কিন্তু এত হচ্ছে, ইউনুসের সময় আরো বেশি হয়েছে। কিন্তু আপনি যদি মনোরেল অ্যাড করেন, তাহলে বিদ্যুৎ দরকার। এই বিদ্যুৎ সমস্যার সমাধান করতে গেলে আপনার মেগা, তারেক রহমান তো বলেছেন উনি মেগা প্রজেক্ট নেবেন না, তাহলে মেগা প্রজেক্ট না নিলে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করবেন আমাকে বলেন? তাহলে উনি বিদ্যুৎ সম্ভব না। সুতরাং আগে আমি
আমি একটা লেখা লিখছিলাম ফেসবুকে, তো অনেকে লিখেছে আমরা আমরা এখন হারিকেন খুঁজছি যে এইটা দিয়ে হয়তো চলতে হবে ভবিষ্যতে আমাদের। সুতরাং আপনি আপনার বাসার কথা চিন্তা করেন। আগে কোনো বাসায় টিভি ছিল না, টিভি থাকলেও একটা টিভি ছিল। এখন প্রতিটা মানুষের হাতে সেলফোন, প্রতিটা যে বাসায় 4 জন মানুষ আছে হয়তো 10টা কম্পিউটার আছে বা 5টা কম্পিউটার আছে, আইপ্যাড আছে। এই যে পাওয়ার কনজাম্পশন দিন দিন বাড়তেছে, এবং টেকনোলজি যদি ইমপ্রুভমেন্ট করতে চান তাহলে মানে আপনার পাওয়ার না থাকলে আপনার সেলফোনও থাকবে না, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কোনো কিছুই থাকবে না, টিকটক বলেন, কোনো কিছুই থাকবে না। আপনার সবকিছুর সঙ্গেই পাওয়ারটা যুক্ত। সুতরাং পাওয়ার যদি নিরবচ্ছিন্ন পাওয়ার সংযোগ না থাকে, একটা দেশ অন্ধকার হয়ে যাবে।